নমস্কার, দেখছেন জিওপলিটিক্স সিএ। বিশ্বের রাজনীতিতে বেশ কিছুদিন ধরে কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটে যাচ্ছে। সেই ব্যতিক্রমী ঘটনাগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমেরিকার দ্বারা একটা গোপন অপারেশনের মাধ্যমে ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী তাদেরকে তুলে নিয়ে গিয়ে নিউ ইয়র্কে একটা ডিটেনশন ক্যাম্পের মধ্যে বন্দি করে রাখা এবং তারপরে ট্রায়াল শুরু করে দেওয়া। গতকালই তাদের একটা ট্রায়াল হয়েছে। সেই ট্রায়ালে ভেনেজুয়েলার প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর যে পক্ষের লয়ার, সেই লয়ার তাকে সুযোগ দিয়েছিলেন কথা বলার এবং তিনি বলেছেন, অর্থাৎ নিকোলাস মাদুরো বলেছেন যে তিনি এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন, তিনি নিষ্পাপ এবং তিনি এখনও ভেনেজুয়েলার রাষ্ট্রপতি আছেন। কিন্তু যে বাঘের খপ্পরে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি পড়েছেন, সেই খপ্পর থেকে কিন্তু তার বেঁচে ওঠার যে একটা বা বেঁচে যাওয়ার যে সম্ভাবনা, সেটা কিন্তু খুবই ক্ষীণ। কারণ আমেরিকা তাকে অনেক দিন থেকে টার্গেট করে আসছেন। বিশেষ করে যখন প্রথমবার ডোনাল্ড ট্রাম্প রাজনীতিতে সেখানকার প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন 2020 সালের দিকে, তার বিরুদ্ধে এলিগেশনস ছিল যে তিনি মাদক দ্রব্য প্রচার করেন, কোকেন তৈরি করেন এবং অস্ত্রশস্ত্রের যে মানে চোরা কারবারি, সেই সব কাজগুলো তিনি কিন্তু করতেন। এবং এর ব্যাড প্রভাব কিন্তু নিউ ইয়র্কের আশেপাশে যে জায়গাগুলো আমেরিকার আছে, তো সেইগুলোতে একটা ক্ষতিকর প্রভাব পড়েছে। এর পরবর্তীতে এই 2026 সালের 17ই মার্চ কিন্তু আরেকটা শুনানি আছে, শুনানির তারিখ আছে। তবে বোঝা যায় যে যতদিন পর্যন্ত না মানে আমেরিকা তার নিজস্ব যে একটা প্রফিট সেটাকে লুফে নিচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু মনে হয় এই ডিটেনশন ক্যাম্পের মধ্যেই নিকোলাস মাদুরোকে কাটাতে হবে। তবে সেখান থেকে রেহাই পাবে কিনা সেটা তো দূরের ব্যাপার। কারণ যারাই আমেরিকার এই ধরনের যে কোনো শাসকের পাল্লায় পড়েছেন, তারা কিন্তু আর ফিরে আসার সুযোগটুকু পাননি। সাদ্দাম হোসেনের ক্ষেত্রে ধরুন, আরও বেশ কিছু আমরা দেখেছি এইসব ঘটনা, এই ঘটনাগুলোর সাক্ষী থেকেছি। অপরদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসন আজ 6 জানুয়ারি 2026-এ আমেরিকার প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের কথা উত্থাপন করেছিলেন এবং সে তার বিরুদ্ধে, সেই হুমকির বিরুদ্ধে তিনি কঠোর একটা বয়ান দিয়েছেন। তিনি বলেছেন যে গ্রিনল্যান্ডের উপর যদি আমেরিকা যুক্তরাষ্ট্র অ্যাটাক করে বা দখল করে, তাহলে নেটোর যে জোট, সেই জোটের অবসান ঘটবে কিন্তু তখন থেকেই বা সেদিন থেকে। মূল বক্তব্যে ফ্রেডারিকসন ট্রাম্পের মন্তব্যকে অগ্রহণীয় বলেছেন এবং হামলা বলে প্রতিপন্ন করেছেন। তিনি জোর দিয়ে বলেন যে ডেনমার্কের কোনো অংশ যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার কোনো অধিকার নেই। এই বার্তা তিনি গুরুত্বের সঙ্গেই কিন্তু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার চেষ্টা করেছেন। এবং নিরাপত্তার জন্য, অর্থাৎ জাতীয় নিরাপত্তার জন্য ডোনাল্ড ট্রাম্প যেমন নিকোলাস মাদুরোকে 7 দিনের একটা আলটিমেটাম দিয়েছিলেন, সেই রকমই একটা 20 দিনের আলোচনার আলটিমেটাম কিন্তু ডেনমার্কের যে প্রধানমন্ত্রী বর্তমানে রয়েছেন তাকে কিন্তু অলরেডি দিয়ে ফেলেছেন। জানি না এই 20 দিনের মধ্যে তারা কি ডিসিশনে পৌঁছাবে। তবে আমি যেটা বুঝতে পারছি, ডেনমার্কেরও অবস্থা কিন্তু খারাপ আছে। যদি ট্রাম্পের কথার বিরুদ্ধে তো প্রতিবাদ নিশ্চয়ই তারা করবে, কারণ দেশের যে সার্বভৌমত্ব সেটাকে রক্ষা করার চেষ্টা করবে। কিন্তু এতে ট্রাম্প আরও বিগড়ে যাবে, মানে রেগে যাবে, আর রেগে গেলেই কিন্তু সেখানেও আরেকটা অপারেশন হওয়ার সম্ভাবনা আছে এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের দ্বারা। শুধু ভেনেজুয়েলা নয়, এখন গ্রিনল্যান্ড সেই ভয়েই রয়েছে যে হয়তো যে কোনো সময় আমেরিকা আবার যে অপারেশন অ্যাবসোলুট রিজলভ, এই ধরনের অপারেশন আবার গ্রিনল্যান্ডের ওপরও করতে পারে। তবে 1949 সালে গ্রিনল্যান্ড কিন্তু নেটোর সদস্য হিসেবে ছিলেন। সেই সময় মূল 12টি দেশ ছিল
এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যাতে গ্রিনল্যান্ডের নিরাপত্তা সুনিশ্চিত করা হয় সেই বিষয়গুলো কিন্তু এর মধ্যে উল্লেখ ছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে হিসেবে তিনি বলেছেন যে হাঙ্গার নিড, মানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমাকে দরকার। কাকে দরকার? ওই গ্রিনল্যান্ডকে দরকার। কারণ গ্রিনল্যান্ডের যে আশেপাশের সমুদ্র এরিয়া আছে বা জায়গাগুলো আছে, সেখানে কিন্তু রাশিয়া এবং চীনের নৌবাহিনী মাঝে মাঝে ঘোরাফেরা করে এবং সেইগুলো নিয়ে কিন্তু চরম বিপাকে আছে আমেরিকা। এজন্যই আমেরিকা ভাবছে যে গ্রিনল্যান্ডকে যদি হাতিয়ে নেওয়া যায় তাহলে সেখান থেকে তারা কিন্তু এই সব যে বাইরের শক্তির টহল সেগুলোকে তারা নজরদারি ভালোভাবে করতে পারবে। তবে আমেরিকা তো একটু বেশি চালাক, যে আর্কটিক রিজনে তারা যাতে ঠিকঠাক মানে নিজের যে সামরিক দিক এবং বর্ডার এরিয়াগুলোকে যাতে মানে সংরক্ষণ করতে পারে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে, সেজন্যই কিন্তু এই প্রচেষ্টা তারা চালাচ্ছেন। অপরদিকে গ্রিনল্যান্ড কিন্তু নেটোর যে সদস্য থাকার যে কথা এবং নেটোর মধ্যে যে মানে আর্টিকেলগুলো আছে সেগুলোকে কিন্তু আমেরিকাকে মনে করিয়ে দিয়েছেন। এই পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে ভেনেজুয়েলা এবং গ্রিনল্যান্ডের উপর মানে আমেরিকার একটা প্রভাব বিস্তারের প্রচেষ্টা চলছে। অপরদিকে ইরানের মধ্যেও একটা বড় রকমের ক্লেশ তৈরি হয়েছে ইদানিং। জানি না CIA এর হাত আছে কিনা। হাত তো নিশ্চয়ই থাকবে, কারণ যে দেশ আমেরিকার বিরোধিতা করছে সেই দেশের মধ্যে কিভাবে পরিস্থিতি অস্থির করে দেওয়া যায় এবং সেখানকার জনগণের মধ্যে একটা মানে ডেমনস্ট্রেশন বা আন্দোলন করার মানে প্রবণতা তৈরি করা যায়, সেটা কিন্তু থাকবেই। এখন ইরানের মধ্যে কি হয়েছে যে তেহরান এবং আশেপাশের যে এরিয়াগুলো আছে প্রচুর পরিমাণে মানুষ রাস্তায় নেমে গেছে। যে ইরানের বর্তমান সরকার আছে আয়াতুল্লাহ খামেইনির বিরুদ্ধে বর্তমানে ইরানে প্রচুর পরিমাণে প্রটেস্ট চলছে। প্রচুর লোক সেখানে মারা গেছেন, প্রায় 1200-র মতো গ্রেপ্তার হয়েছেন। 24 ঘন্টায় 7 জন নিহত এবং অনেক লোক আহত হয়েছেন। 250 জন পুলিশ এবং 45 জন বাসিজ যে সদস্য তারা আহত হয়েছেন। তো সেখানকার ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু মেইন কথাটা হচ্ছে যে মুদ্রাস্ফীতি সেখানে, মানে জিনিসের দাম প্রচুর পরিমাণে এবং ডলারের সাথে যে ইরানের রিয়াল, সেই রিয়ালের যদি হিসেবটা ধরা যায় তাহলে $1 সমান 42,000 ইরানিয়ান রিয়ালের সমান। মানে বুঝতে পারছেন তো সেখানকার মানুষ এতটাই ক্ষোভ প্রকাশ করছেন আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে, যে তারা বলছেন যে মোল্লাতন্ত্র নিপাত যাক। তো এই ধরনের প্রোটেস্ট ইরানের মধ্যেও ঘটছে। একবার শুধু ভাবুন যে আমেরিকা ভেতরে কত ধরনের যে একটা প্ল্যানিং করে যাচ্ছে, যে যেই সব দেশগুলো তার বিরুদ্ধে কথা বলে বা তার মনোপুত নয়, সেই দেশের ক্ষমতায় যারা রয়েছে, সেই প্রেসিডেন্ট হোক বা প্রধানমন্ত্রী হোক, তাকে কিভাবে ক্ষমতাচ্যুত করতে হবে সেই প্ল্যানিং কিন্তু CIA এর মাধ্যমে কিন্তু সেখানে হচ্ছে। বর্তমানে ইরানের কন্ডিশন একেবারেই খারাপ, মানুষ সেখানে রোজগার পাচ্ছে না, খেতে পাচ্ছে না, এসব ব্যাপার তো আছেই। যেহেতু মুদ্রাস্ফীতি দেখা গেছে এবং $1 সমান 42,000-এর সমান, অর্থাৎ ইরানিয়ান রিয়াল যে তার সমান, যেটা আমি কিছুক্ষণ আগেই আপনাদের বলে ফেললাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই চাপটা যে শুরু করেছে আমেরিকা এর চাপটা ডাইরেক্টলি অন্যান্য দেশকে দিলেও ভারতকে কিন্তু মানে ডাইরেক্টলি দিতে পারছে না। ভারত কিন্তু জানে, সেই জন্য ভারতকে যে ভয়টা তিনি দেখাচ্ছেন সেটা হচ্ছে যে 50% ট্যারিফ ছিল, আরও হেভি ট্যারিফ লাগানোর কথা তিনি উল্লেখ করেছেন। এই থেকেই বোঝা যায় যে ট্রাম্প যেটা চান সেটা হচ্ছে যে নিজের শক্তিকে কায়েম করা, বিশেষ করে
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এবং নিজের পার্শ্ববর্তী যে এরিয়াগুলো আছে, বর্ডার সংলগ্ন এরিয়াগুলো, সেখানে যাতে তার নিরাপত্তা ঠিক থাকে, তার দেশের নিরাপত্তা ঠিক থাকে, সেটাকেও তিনি মানে আয়ত্ত করার চেষ্টা করছেন। এবং ইকোনমিক্যালি বা অন্যান্য দিক থেকে যাতে কোনো দেশ ডেভেলপ করতে না পারে, সেই দিকেও কিন্তু তার একটা কড়া নজর রয়েছে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।